This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি, উনি স্পোক্সপারসন অফ দি কলকাতা পুলিশ ছিলেন না অফিসিয়ালি, আমরা এখান থেকে তথ্য নিচ্ছি। উনাকে পার্টিকুলার আরজিকর ইস্যুতে সাংবাদিকদের সামনে কথা বলার জন্য কোনো কাগজে কেউ দায়িত্ব দেয়নি। তো ভার্বেলি দিয়ে থাকতে পারে, সেটা কল রেকর্ডে বোঝা যাবে। শ্রী অভিষেক গুপ্তা, এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম। সিএস এর গাইডেন্সে এইচএস ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিং স্টার্ট করবে। দেখুন, এক একটা দিন না এক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হয় আচ্ছা এই দিনগুলোর জন্যই তো আমরা খবর করি, এত পরিশ্রম করি। আজকে সত্যি কথা বলতে কি সেই রকম একটা দিন। শুনলেন তো আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ঘোষণাটা, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার, প্রাক্তন ডিসি নর্থ, তার প্রাক্তন ডিসি সেন্ট্রালকে সাসপেন্ড করা হলো, বিভাগীয় তদন্ত শুরু হলো। কেন? আপনাদের ফিরিয়ে নিয়ে যাই সেই দিনটাতে, তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর যে ছবিগুলো আপনারা দেখেছিলেন, যে ছবিগুলো প্রতি মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে নিয়ে এসেছিলাম, যেখানে প্রতি মুহূর্তে আমরা একটার পর একটা প্রমাণ ঘটনা তুলে তুলে আমরা দেখাতে চেয়েছিলাম যে একটা হাসপাতালের ভেতর, একটা মেডিকেল কলেজের ভেতর একজন ডাক্তার তিনি ধর্ষিতা হলেন, খুন হলেন, এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য যাবতীয় প্রচেষ্টা করা হলো। এটা কিন্তু খুব সহজ কোনো ব্যাপার নয়। এর পেছনে অনেক বড় একটা চক্রান্ত রয়েছে, হয়তো অনেক বড় একটা পরিকল্পনা রয়েছে। কারণ সেটা যদি না হয় তাহলে যা যা ঘটেছে, যা যা চোখের সামনে দেখছিলাম, সেগুলো হলো কেন বুঝতে পারিনি আমরা। আজ পর্যন্ত বুঝতে পারিনি যে আমাদের এখানে তো এরকম ধর্ষণের ঘটনা আমরা দেখেছি, খুনের ঘটনা দেখেছি। এগুলো তো আইন শৃঙ্খলার বিষয়, প্রশাসনিক বিষয়, প্রশাসনের দেখার বিষয়। কিন্তু যেখানে প্রশাসনের দায়িত্ব এই সমস্ত ক্ষেত্রে, কে দোষী চটজলদি তাকে খুঁজে বার করে শাস্তি দিয়ে মানুষজনের সামনে এমন একটা ছবি তুলে ধরা যাতে ভবিষ্যতে কেউ এরকম কিছু করার কথা ভাবতেই না পারেন। তার বদলে আমরা কি দেখেছিলাম? হঠাৎ করেই সবাই যেন গোটা ব্যাপারটাকে ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছেন। দেখুন, আজকে যে বক্তব্যগুলো রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাতে আমাদের সেদিনের সেই সন্দেহ, আমাদের সেদিনের সেই অস্বস্তি, আমাদের সেই দিনের সেই প্রশ্ন, প্রত্যেকটা যে যথাযথ ছিল সেটা আজকে মনে হচ্ছে। আজ পর্যন্ত সত্যি কথা বলতে কি এটা কিছুতেই শুধু আমার নয়, আমার ধারণা গোটা বাংলার অসংখ্য মানুষের, গোটা বাংলা কেন বলছি, যে জিনিসটা নিয়ে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে তোলপাড় পড়ে গেছিল, সেই অসংখ্য মানুষের যারা আজও দেখা হলে, কারণ তারা মনে রেখেছেন যে ওই তিলোত্তমা কাণ্ডের সময় কিভাবে TV9 বাংলা সোচ্চার হয়েছিল, তাই যখন দেখা হলে আজও তারা ওই জিজ্ঞেস করেন না যে কিছু হলো না, তখন মনে হয় একজনকে দোষী সাব্যস্ত করা হয়ে গেছে, তৎসত্ত্বেও মানুষজন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না যে এখানেই সব শেষ, এর বাইরে আর কিছু ছিল না। এবং মানুষের মনে সেই প্রশ্নটা, যে প্রশ্নটা আমাদের আজকের দিন পর্যন্ত রয়েছে, কেন মানুষের মধ্যে এত অস্বস্তি, এত অবিশ্বাস? কেন আমাদের সবার মনে হয়েছে যে
একটা এরকম নৃশংস খুন ধর্ষণের মতো ঘটনা, যেটা একটা অপরাধ, এর বাইরে আর কিচ্ছু না, সেটাকে নিয়ে এত রাগঢাক গুড়গুড়, চেপে দেওয়ার চেষ্টা, ফিস কিছু ঢাকা দেওয়ার চেষ্টা, আড়াল করার চেষ্টা, এইগুলো কেন একটা সরকারের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষের এই অভিযোগ উঠেছিল তো তৎকালীন সরকারের বিরুদ্ধে। সেই প্রশ্নগুলো আমাদের, সেই প্রশ্নগুলো মানুষের, সেই প্রশ্নগুলো যে অমূলক ছিল না, আজকে শুভেন্দু অধিকারীর প্রত্যেকটা ঘোষণা তার প্রমাণ। তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে এই 3 অফিসারের বিরুদ্ধে। তিলোত্তমার পরিবারকে কে ঘুষ দিতে চেয়েছিল, কে ঘুষ দিতে বলেছিল, সেগুলো খতিয়ে দেখার কথা বলা হয়েছে। এমনকি এই প্রথম তৎকালীন মুখ্যমন্ত্রীর নামটাও নজরে চলে এসছে এই এতদিন পর, বছর ঘুরে গেছে তারপর। তৎকালীন মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকা ছিল কিনা সেটা খতিয়ে দেখতে চাইছেন বর্তমান মুখ্যমন্ত্রী, আর সেজন্যই 3 জনেই বাঘা আইপিএসকে সাসপেন্ড করে মুখ্য সচিবের তত্ত্বাবধানে স্বরাষ্ট্র দপ্তরকে তদন্ত চালাতে বলেছেন শুভেন্দু অধিকারী। তাদের কল হিস্ট্রি, চ্যাট হিস্ট্রি সব খতিয়ে দেখা হবে। এই কথাগুলো শোনার পর কথাগুলো জিনিস মনে পড়ে যাচ্ছিল পরপর চোখের সামনে দিয়ে, জানেন তো 2024 সালের 14ই আগস্ট মনে আছে আপনাদের? আপনারা সবাই নারী পুরুষ জাতি ধর্ম দল মত নির্বিশেষে গোটা পশ্চিমবঙ্গ বাংলার একটা মেয়ের ধর্ষিতা হওয়ার প্রতিবাদে, খুন হওয়ার প্রতিবাদে রাত জেগেছিল, ক্ষোভে প্রতিবাদে ফেটে পড়েছিল। বিশ্বাস করুন, আমার আজকে যে বয়স, এই বয়সে আমি কোনোদিন এরকম কোনো ঘটনা দেখিনি। মানুষের এরকম স্বতঃস্ফূর্ত ক্ষোভ, রাগ, অভিমান, কষ্ট, যন্ত্রণা সব মিলেমিশে এক হয়ে প্রত্যেকটা বাড়ির থেকে প্রত্যেককে তাড়িয়ে বার করে নিয়ে এসেছিল রাস্তায়। বাঙালি অবাঙালি কোনো কিছুর ভেদাভেদ ছিল না। আমিও নেমেছিলাম রাস্তায়, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন, আমার পরিবারের সবাইকে নিয়ে। এবং বিশ্বাস করুন, আমার মা জিজ্ঞেস করেছিলেন তিনি বেরোবেন কিনা, 80 বছরের বেশি বয়স। এই রকমভাবে সবাইকে নাড়িয়ে দিয়ে গেছিল ওই একটা ঘটনা। আর রাস্তায় যখন আমরা শুধু মানুষজনকে বোঝার জন্য, মানুষজনকে জানার জন্যে যখন মানুষের মধ্যে নেমে এসেছিলাম, ঠিক তখনই খবর পেয়েছিলাম আমার 2 সহকর্মী, TV9 বাংলার 2 মহিলা প্রতিনিধি, যারা ওই 14ই আগস্ট রাতে কাজের সূত্রে আরজিকর হাসপাতালে ছিলেন, তারা আটকে পড়েছেন। কারণ একদল গুন্ডা পুলিশের নাকের ডগায়, পুলিশকে পাত্তা না দিয়ে আরজিকর হাসপাতালে ঢুকে তাণ্ডব চালাচ্ছিল। খবর পেয়েছিলাম তারা নির্দিষ্টভাবে খোঁজ করছিল TV9 বাংলার, এখানে 2টি মেয়ে রয়েছে, তারা কোথায়। ওই হাসপাতালের কিছু নার্স, তারা ডাক্তারদের আর আমাদের 2 সহকর্মীকে একটা কোণে, একটা অন্ধকার ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। পাগলের মতো সেদিন অফিসে ছুটে এসেছিলাম, আসার পথে যতজনকে চিনতাম, ওখানকার রাজনৈতিক নেতার থেকে শুরু করে যারা কারণে অকারণে প্রতি মুহূর্তে আমাদের সাহায্য চান, তাদের ফোন করেছিলাম পাগলের মতো যে আমাদের এই মেয়ে 2টিকে একটু বার করে দেওয়ার ব্যবস্থা করুন। তাদের পরিবারের সামনে মুখ দেখবো কি করে, নয়তো কারোর কাছ থেকে কোনো সহায়তা পাননি। পাগলের মতো ফোন করেছিলাম ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। ফোন বেজে গেছিল, কোনো সাড়া আসেনি, কেউ ধরেননি। পরে শুনেছিলাম তিনি নাকি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আরও অনেককে চেষ্টা করেছিলাম, কোথাও থেকে কোনো সাহায্য আসেনি। শেষ পর্যন্ত আরও অনেক পুলিশ গিয়ে এবং কয়েকজন সত্যিকারের অফিসার যারা মনে করেছিলেন যে পুলিশের দায়িত্ব ছেড়ে দেওয়া না, আটকানো, রক্ষা করা, তাদের জন্য আমরা
আমাদের 2 সহকর্মীকে বাঁচিয়ে বার করে নিয়ে আসতে পেরেছিলাম। সেই রাতের কথা কোনো দিন ভুলতে পারবো না। একটার পর একটা ছবি তাই জন্য প্রকাশ করেছিলাম এবং ওই যে জায়গাটায় যে অকুস্থলে তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল বলে শোনা গেছিল, সেখানকার একের পর এক ছবি প্রকাশ করে আমরা দেখাতে চেয়েছিলাম যে কেন এত লোক, কেন একজন লাল জামা পরা মানুষ, এরা কারা, এরা কি পুলিশের কেউ, তদন্তকারী দলে কেউ আছেন? এবং তারপরে যেটা হয়েছিল আজকের দিনে খুব বেশি করে মনে পড়ছে। আমরা ওখানকার সম্পর্কে একটা একটা করে প্রশ্ন তুলেছিলাম, সারাদিন দেখাচ্ছিলাম। আর তারপর বিকেলবেলা ইন্দিরা মুখোপাধ্যায়, আজকে যাকে সাসপেন্ড করা হয়েছে, তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে যা যা বলা হচ্ছে সব মিথ্যে। ওই লাল জামা পরা মানুষ, তিনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। রাতের বেলা না বললেই নয়, বসে সেদিন জানিয়েছিলাম, আমরা চিহ্নিত করে দেখিয়েছিলাম ওই লাল জামা পরা ভদ্রলোক ছিলেন অভিক দে, প্রভাবশালী একজন ছাত্র নেতা এবং অবশ্যই তৃণমূল নেতা। তখন তিনি এসএসকেএম এর পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং, এসএসকেএম এর পিজিটি। অভিক আরজি করের ঘটনাস্থলে কেন উকিঝুঁকি মারছেন আর কেন তৎকালীন ডিসি সেন্ট্রাল তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালাতে চেয়েছেন, সেই প্রশ্ন আবার রাতে তুলেছিলাম। পরের দিন আবার তিনি সাংবাদিক সম্মেলনে বসেছিলেন। পরের দিন আবার কিছু বলেছিলেন, অস্বীকার করেছিলেন ত্রুটি গাফিলতির কথাগুলো, এবং যা যা বলে অস্বীকার করেছিলেন রাতে বসে আবার সেগুলোকে তুলে ধরেছিলাম, উনি ঠিক বলছেন না। পরপর 3 দিন এই গল্প চলেছিল এবং চতুর্থ দিনের দিন আর তিনি ওখানে সাংবাদিক সম্মেলন করতে বসেননি। দেখুন, বর্তমান সরকার কিন্তু খতিয়ে দেখতে চাইছে যে কেন, কার নির্দেশে তিনি সাংবাদিক সম্মেলন করতে বসেছিলেন। তৎকালীন মুখ্যমন্ত্রীর তরফে কোনো ফোন বা হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে পুলিশ কর্তাদের কাছে কোনো নির্দিষ্ট নির্দেশ গিয়েছিল কিনা, সেটা জানতে চাইছেন বর্তমান মুখ্যমন্ত্রী। অর্থাৎ রাজ্যের বর্তমান সরকার সব ঝেড়ে ঝুড়ে তদন্তের ফাইলটা শুধু নতুন করে খুলছে না, তার খতিয়ে দেখার প্রেক্ষাপটটা অনেক বিস্তৃত করে দিচ্ছে। মানে এবার অনেক বড় করে অনেকটা জায়গা জুড়ে জাল ফেলা হচ্ছে, এতটা জায়গা জুড়ে যার মধ্যে হয়তো প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকাটাও প্রশ্নের সামনে চলে আসে, খতিয়ে দেখার ওই আতশ কাচের তলায় চলে আসে। তাহলে বুঝতে পারছেন যে ঘটনাটা ঘটার পর বাংলার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে একটা প্রতিবাদে ফেটে উঠে পড়েছিল এবং তারপর বিভিন্ন উপনির্বাচন বা ভোটের ফলাফলের কথা উল্লেখ করে তৃণমূল বলতে চেয়েছিল এগুলোর কোনো প্রভাবই নেই। এবার এই 26-এর ভোটে সেই তিলোত্তমার মা প্রার্থী হওয়ার পর থেকেও যেভাবে কুৎসা করা হয়েছিল, সবাই ভুলে গেছিলেন যে একজন মানুষের সব থেকে বড় পরিচয় তিনি নাগরিক, তার নাগরিক অধিকার তাকে এই ক্ষমতা দেয়, এই অধিকার দেয় তিনি ভোটে লড়তে পারেন। তার বদলে তাকে অদ্ভুত একটা ব্যবসায়িক চরিত্র করে দেওয়ার মতো একটা ন্যাক্কারজনক প্রতিবাদ শুরু হয়েছিল। দেখানো হয়েছিল মরা মেয়েকে ব্যবহার করে তারা ভোটে জিততে চাইছেন। মানুষজন যে সেই বক্তব্যগুলোকে মেনে নেয়নি, সেটা তো তিলোত্তমার মার জয়টাই প্রমাণ করে। আর তারপর আজকের এই যে যাবতীয় ঘটনাবলী, এই যে খতিয়ে দেখার নতুন নির্দেশ, এর থেকে বড় ধাক্কা একদিকে ওই ঘটনাকে কেন্দ্র করেই পুরো সময়টায় তৃণমূল খেয়েছে কিনা আমরা জানি না, কিন্তু মানুষজন যারা এতদিন ধরে রাস্তাঘাটে দেখা হলেই খালি জিজ্ঞেস করতেন কিছু হলো না, কিচ্ছু হবে না,
যেটা শুনে লজ্জায় মাথা নিচু করতাম, তারা অন্তত আবার আবার তাদের মুখগুলো আশায় ঝলমল করে উঠছে, এইটুকুনি বুঝতে পারছি। ওয়ান টাইপ অফ ব্রাইব অন বিহাফ অফ দি কার পক্ষে নিয়েছেন ওনারা, যখন ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব, এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে। অভিষেক গুপ্তা আমাদের বাড়িতে টাকা নিয়ে এসেছিলেন, এবং আমাদের এই যে এমএলএ, তারপর এই যে চেয়ারম্যান এবং আমাদের পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, এরাই ডেকে নিয়ে এসেছিল টাকা দিতে। এখনো আসল মাথা বাকি। আসল মাথা মানে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বিনা অনুমতিতে কোনো কাজ হয়নি। এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। মমতা ব্যানার্জির নির্দেশেই এরা সব করেছিল। যখন বিনীত গোয়েল আমাদের সেমিনার হলে নিয়ে গেলেন আমার মেয়ের ডেড বডি দেখানোর জন্য, তখন উনি একটা ফোনে ফোন করছিলেন, সেই ফোনটাই এনে আমাদের ধরিয়ে দিয়েছিলেন যে সিএম একটু কথা বলবেন। তার মানে কার নির্দেশ এসেছিল? দেখুন তিলোত্তমার পরিবারের দাবি যদি সত্যি হয়, যদি তাদের ওপর চাপ বা তাদের ওপর টাকা অফার করার সময় সত্যিই পুলিশ কর্তাদের কাছে ফোন আসে, যদি তাদের ফোন থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী তাদের সাথে কথা বলেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র দপ্তরের তদন্ত এগোলেই এগোতে পারে। আর না হলে বিজেপি নেতারা বলছেন কালীঘাটের রাস্তা চেনানোর জন্য নাকি শান্তনু সিনহা বিশ্বাস আছেন, কালীঘাটের প্রাক্তন ওসি। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার এই শান্তনু সিনহা বিশ্বাসের নামটা জড়িয়ে রয়েছে এক নামকরা ক্রিমিনালের সঙ্গে। দক্ষিণ কলকাতার তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতী সোনা পাপ্পুর বিরুদ্ধে ভয় দেখিয়ে জমি দখলের অভিযোগ রয়েছে। সেই সোনা পাপ্পুকে জমি দখল, তোলাবাজি আর বিপুল অঙ্কের অর্থ তছরূপের সহযোগিতার অভিযোগ উঠেছে এই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। ভোটের আগের থেকেই শান্তনুকে তলব করছিল ইডি, কিন্তু আচমকা খুঁজে পাওয়া যাচ্ছিল না। যেরকম অসংখ্য নেতা নেত্রী, এদের খুঁজে পাওয়া যায়নি ওই ভোটের ফলটা একটু অন্যরকম হওয়ার পর থেকেই, ফলাফলের দিন বিকেল থেকেই। আর রাজ্যে পালা বদলের পর, নতুন সরকার শপথ নেওয়ার পর শোনা গেছিল পাশের রাজ্য ঝাড়খণ্ডে লুকিয়ে আছেন এই পুলিশের দোর্দণ্ড প্রতাপ অফিসার। এবার এত জায়গা থাকতে ঝাড়খণ্ডেই কেন আত্মগোপন করতে গেলেন শান্তনু সিনহা বিশ্বাস? এটার মধ্যে আবার অনেকে রাজনৈতিক অঙ্ক দেখছেন, ইন্ডিজোটের ছবি দেখছেন অনেকে আর কি। কারণ ঝাড়খণ্ডের ক্ষমতায় রয়েছে তৃণমূল ঘনিষ্ঠ হেমন্ত সোরেনের সরকার, সেই জন্যই হয়তো শান্তনু সিনহা বিশ্বাসের মনে হয়েছে ওটাই নিরাপদ জায়গা। এরকমই মনে হয়েছে কিনা বলতে পারবো না, তবে এটা ঠিক এ রাজ্যের প্রাক্তন শাসকের সাথে শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠতার বহু অভিযোগ বর্তমান মুখ্যমন্ত্রী, মানে মুখ্যমন্ত্রী হওয়ার আগের থেকেই তুলছেন, এখন তো বলেইছেন। এবার শান্তনু সিনহা বিশ্বাস পুলিশের উর্দি পরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে চলেন বলেই তাকে বয়স পেরিয়ে গেলেও তৃণমূল সরকার ডিসি করে রেখেছিল বলে বিরোধী দল নেতা থাকাকালীনই অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই শান্তনু সিনহা বিশ্বাস গতকাল ইডি দফতরে গেছিলেন, তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে ইডি। কিন্তু প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে যে শান্তনু সিনহা তিনি কি সোনা পাপ্পুর সিন্দুকের চাবি, নাকি সোনা পাপ্পু শান্তনুর সিন্দুকের চাবি, নাকি সম্পর্কটা ত্রিকোণ, পুলিশ, দুষ্কৃতী, নেতা বা নেত্রী? দেখুন, শুভেন্দু অধিকারী এতদিন ধরে যা অভিযোগ করেছেন সেগুলোর সবই কি সত্যি আর সবই কি বাস্তব, এটা তো এখন প্রমাণ হওয়ার অপেক্ষা। শান্তনু সিনহা বিশ্বাস কি তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের স্বার্থ রক্ষায় বেআইনি কাজে যুক্ত ছিলেন, যেটা অভিযোগ করতেন বিরোধী দল নেতা? যদি তাই হয়, মানে তদন্তে যদি তেমন কোনো যোগসূত্র ইডি পায়, তাহলে বুঝতেই হবে
যেগুলো আমরা ভাবছি সেগুলো নয়। শান্তনু সিনহা বিশ্বাস আরও বড় কোনো সিন্দুক খোলার চাবি। তাকে ব্যবহার করে বিজেপি তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছলেও পৌঁছতে পারে। এই লোকটার বাড়ি মুর্শিদাবাদের কাঁদি এলাকায়, তার জন্য আমি জানি এই ব্যাপারটা। এই ছিল নির্ভেজাল তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির বাড়ির কৃতদাস, এবং এই যে কত অত্যাচার করেছে কলকাতার বুকে আপনারা কল্পনা করতে পারবেন না। কোনো মন্তব্য করবো না, এটা তদন্তের বিষয়। আমরা আশা করি নিরপেক্ষ তদন্ত হবে। যত বিশ্বস্ত আছে মমতা ব্যানার্জি সবারই এই দশা, কারণ সবাই করাপ্টেড। কোনো রকম প্রতিহিংসার তদন্ত হবে না, আমরা এটা আশা করি। বাকিটা আইনের পথে চলবে। কাল গ্রেফতার হয়েছিলেন আর আজ চাকরি থেকেই বরখাস্ত হয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস। বিরোধীরা বলতেন যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে নাকি শান্তনু সিনহা বিশ্বাস পাহারা দিতেন। তিনি থাকতে মাছিও নাকি গলতে পারত না। এটা ঠিক যে কালীঘাটে এই কদিন আগে পর্যন্ত ব্যারিকেড ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যেরকম হাঁটা চলায় বিধিনিষেধ ছিল, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে সাধারণের প্রবেশ অবাধ ছিল না। স্বাভাবিক, এটাই হওয়ার কথা, কারণ মুখ্যমন্ত্রীর নাগাল সবাই যখন তখন পেয়ে যাবেন, এটা ভাবা যায় না আর কি। সুতরাং তাদের নিয়ম মেনেই সাধারণের নাগালের বাইরে থাকার কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বাড়িটা এবং তিনি প্রায় সেরকমই হয়ে গেছিলেন, এমনকি দলের নেতা নেত্রীদের কাছেও হয়ে গেছিলেন। সেটা তো এখন তাদের দলের বিভিন্ন নেতা বা নেত্রী বোধোদয় হওয়ার পর থেকে রেগুলার বেসিসে তারা এই অভিযোগগুলো করে চলেছেন। এবার বোধোদয় বললাম তার কারণ কোট আনকোট বোধোদয়, এরকম পালা বদলের পর অসংখ্য মানুষের বোধোদয় হয়, এক একজনের এক এক রকম। এবং এই ব্যাপারটা কোনো তৃণমূলের ক্ষেত্রে ব্যতিক্রমী নয়, এটা দলমত নির্বিশেষে সব ক্ষেত্রে হয়। 2011 সালের পর আমরা দেখেছি, 16 সালের পর আমরা দেখেছি, এমনকি 21 সালের পরেও দেখেছি, এবার 26-এর পর দেখছি। তো এবার একটু তড়িঘড়ি হচ্ছে কোনো ব্যাপারগুলো, এইটা মনে হচ্ছে আর কি, একটু মাস স্কেলে হচ্ছে আর কি। লোকে যেভাবে উঠে পড়ে লেগেছে নিজেদের এই বোধোদয়ের বিজ্ঞাপনটা সর্বসমক্ষে নিয়ে আসতে। রেগুলার ফোন পাচ্ছি জানেন তো, সবাই এই সময় সংবাদ মাধ্যম খুব ভালো হয়ে যায়, সহযোগী হয়ে যায়, তারা যথার্থ ন্যায্য ভূমিকা পালন করে। এই ভাবনাটা তখন অনেকের মনের মধ্যে এসে যায়, যেগুলো তারা অন্য সময় মাথায় রাখেন না আর কি। তখন তাদের অন্যরকম মনে হয়। এখন সংবাদ মাধ্যমকে লাগে, কারণ তাদের যে বোধোদয় হয়েছে এটাও তো যথাস্থানে পৌঁছতে হবে। সেই জন্য তখন সংবাদ মাধ্যমের সাহায্যটা, কারণ সংবাদ মাধ্যম তারা তো চতুর্থ স্তম্ভ, সংবাদ মাধ্যম তারা তো সত্যিটাকে তুলে ধরে। সুতরাং তাদের বোধোদয় হয়েছে এটা সত্যিটা মানুষের সামনে তুলে ধরবেন এবং যেখানে যাওয়া সেখানে পৌঁছে যাবে খবরটা, এরকমই ভাবেন আর কি। মজা লাগে জানেন তো, ওই বললাম এক একটা সময় মনে হয় আমরা যেগুলো বলি যেগুলো করি সেগুলো ঠিক যেরকম সেই সময় ইন্দিরা মুখার্জি যখন রোজ প্রেস কনফারেন্স করে সাংবাদিক সম্মেলন করে আমাদের মিথ্যে বলতেন, আমরা ভুল বলছি বলতেন, আজকে যখন সেই বিষয়গুলো মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিচ্ছেন, যে বক্তব্যগুলো তাদের বিরুদ্ধে আমরা সেই সময় রেখেছিলাম বা তুলেছিলাম সেগুলোর মধ্যে ভুল ছিল না, তারাই তাদের কাজের জায়গায় গাফিলতি করেছেন বলে অভিযুক্ত হচ্ছেন আজকে, তখন মনে হয় সংবাদ মাধ্যম নিজেদের কাজটা করে। দেখার চোখটা এক একটা সময় লোকের এক এক রকম, এই আর কি। তো যাই হোক, ওই সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টে যায় না, সেটাই বলার চেষ্টা করছিলাম আর কি। এইরকম বিষয়গুলো হলে না, মানে এক একটা সময় এত বেশি যন্ত্রণায়, এত বেশি মিথ্যাচার সহ্য করতে হয়, এত বেশি অভিযোগের সামনে পড়তে হয়, তাই ভেতরে জমে থাকে ক্ষোভগুলো, সেগুলো মাঝে মধ্যে বেরিয়ে আসে আর কি। তো এই পরিবর্তিত পরিস্থিতি তো হয় এরকম, ঠিক যেরকম ওই বললাম একটা সময় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছিলেন। তার দলের নেতারা বলছিলেন যে তিনি নাকি নেতাদেরও ধরাছোঁয়ার বাইরে চলে গেছিলেন। আর এখন যিনি মুখ্যমন্ত্রী, সেই শুভেন্দু অধিকারী ঘোষণা করছেন তিনি মানুষের মধ্যে আসবেন, তিনি জনতার দরবার করবেন, অর্থাৎ মানুষের কথা শুনতে মানুষের মাঝখানে যাবেন। খেয়াল করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলা সফরে যেতেন, কিন্তু প্রশাসনিক বৈঠক করতেন। সেই বৈঠকে সবার প্রবেশাধিকার ছিল না,
জনসভায় মুখ্যমন্ত্রী ভাষণ দিতেন, কিন্তু সারের দাম নিয়ে তাকে প্রশ্ন করতে গিয়ে জেলে যেতে হয়েছিল শিলাদিত্য চৌধুরীকে। ফলে সেদিক থেকে শুভেন্দু অধিকারী ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন বলেই ধরতে হবে। কিন্তু বিজেপির ক্ষেত্রে অবশ্যই এই ধরনের সিদ্ধান্ত নতুন কিছু নয়। অটল বিহারী বাজপেয়ী তিনি প্রথম ওই জনতার দরবার শুরু করেছিলেন। বর্তমানে যোগী আদিত্যনাথ, মোহন চরণ মাঝি, মানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, উড়িষ্যার মুখ্যমন্ত্রী, এরা নিয়মিত জনতার দরবার করেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন বিজেপির জোট সঙ্গী নীতিশ কুমারও জনতার দরবার করতেন। সেদিক থেকে দেখতে গেলে শুভেন্দু অধিকারী বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের পদাঙ্ক অনুসরণ করছেন, চলছেন একদম পার্টি লাইন মেনে। উচিত, এটাই তো হওয়া উচিত, হ্যাঁ এটাই করা উচিত এবং এটাকে যাতে চিরস্থায়ী হয় সেইভাবে ভাবা উচিত। জনতার দরবার বিষয়টা যদি নতুন মুখ্যমন্ত্রী করবেন বলেছেন খুবই ভালো, কিন্তু এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে করে এসেছেন। প্রথমত তার জেলা সফরগুলি একটা জনতার দরবার, দ্বিতীয়ত তার বাড়িতে প্রত্যেক রোববার এমনভাবে দরবার বসতো যে কোনো মানুষ সেখানে গিয়ে সমস্যা জানাতে পারতেন এবং তার সুরাহার ব্যবস্থা হতো। দেখুন, কুণাল ঘোষ যেগুলো বললেন সেগুলো সাধারণ মানুষ হয়তো জানতেন না। তার ফলে ওই যখন সামনে থেকে ব্যারিকেডগুলো সরে গেল তখন তারা বিভিন্ন রকম কথা বলছেন, নতুন নতুন ওই পাড়া প্রতিবেশী সবাই আর কি। পাশের বাড়ির লোক যদি ঠিক করে না জানেন তাহলে বাইরের লোক কী করে জানবেন বলুন তো? এই একটা সমস্যা, বুঝলেন তো? ঠিক সময় ঠিক জিনিসটার কথা আমরা জানতে পারি না। এটা হচ্ছে সাধারণ মানুষ, আপনার আমার সমস্যা। আমাদের যেন থাকে সব কিছু, জানা হয় না। তবে হ্যাঁ, এটা ঘটনা, আমরা এটা জানতাম যে জনতার দরবারটা হতো, কিন্তু প্রথম দিকে হতো তখন মানুষের বক্তব্য শোনার জন্য থাকতেন মুকুল রায়, সুব্রত বক্সিরা। সরাসরি জনতার দরবারে যদি শুভেন্দু অধিকারী সত্যি সত্যিই পৌঁছন তাহলে কিন্তু সেটা একটা বেনজির দৃশ্য তৈরি হবে। এটা নিয়ে তো কোনো সংশয় প্রকাশ করার জায়গা নেই, সন্দেহ নেই। এবং এখানেই আমার একটা জিনিস অদ্ভুত মনে পড়লো, জানেন তো? অনেক সময় হয় জানেন, আমরা কিছু কিছু জিনিস ধরে নিই এটা খারাপ, এটা ওরা পুরোটা খারাপ। ঘটনাচক্রে একবার পাকিস্তানে গিয়ে দেখেছিলাম, ওখানেও কিন্তু ওখানকার মন্ত্রীরা এরকম আম দরবার করতেন, সিঙ্গেল উইন্ডো। পাকিস্তান পিপলস পার্টি তখন ক্ষমতায় ওখানে। আমি যেদিন গিয়ে পৌঁছেছিলাম সেদিন ওখানের নারকোটিক সেলের যিনি মন্ত্রী তিনি ওই দিন দায়িত্বে ছিলেন। তার যাবতীয় অফিসার সবাইকে নিয়ে তিনি পুরো দরবার সাজিয়ে বসিয়েছিলেন। এটা বিশাল শামিয়ানা, মানুষজন আসছে, তাদের হাতে দরখাস্ত, সেই দরখাস্ত সেখানেই পরীক্ষা হচ্ছে, তার উপরে সিদ্ধান্ত হচ্ছে, মন্ত্রী সেগুলো পাশ করে দিচ্ছেন, সিঙ্গেল উইন্ডো। এই জন্যই না, মানে কোথাও কোনো কিছু ভালো থাকলে সেটা তুলে নিতে হয়। আমাদের এখানে যদি সত্যি এই রকম ঘটনা ঘটতে শুরু করে তাহলে কিন্তু একটা বেনজির দৃশ্য হবে, এটুকুনি বলতে পারি। অবশ্য পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী সম্ভবত ঠিক করেই নিয়েছেন যে বেনজির দৃশ্যের সিরিজ তৈরি করবেন। আজ বিধানসভার স্পিকার নির্বাচন ছিল। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস সর্বসম্মতিতে স্পিকার নির্বাচিত হলেন। আর তারপর শুভেন্দু অধিকারী বিধানসভার অধিবেশন লাইভ দেখানোর প্রস্তাব দিলেন। আজ স্পিকার নির্বাচনও লাইভ দেখলেন রাজ্যের মানুষ। মুখ্যমন্ত্রী সহ যে কজন বিধায়ক বক্তব্য রেখেছেন সেটাও সরাসরি বাংলার মানুষ দেখতে পেয়েছেন। এবার দেখুন, এবার যদি সত্যি স্পিকারের অনুমতিক্রমে বিধানসভার অধিবেশন লাইভ হয় তাহলে সংসদের মতো রাজ্যের আইনসভার কাজকর্ম ভোটাররা সচক্ষে দেখতে পাবেন। তাহলে কিন্তু অনেক সুবিধে এবং অনেকেরই অসুবিধে, কারণ আমরা তো জানতে পেরে যাব যাদের আমরা ভোট দিয়ে জেতালাম বিধানসভায় তাদের পারফরমেন্স কীরকম, তারা সত্যিই আমাদের কথা বলছেন নাকি শুধুই ঝগড়া করছেন। আমাদের এই বিধানসভায় বিধায়কদের পারফরমেন্স, তারা আসছেন কি আসছেন না, তাদের যে উদ্দেশ্য নিয়ে এলাকার জনগণ নির্বাচিত করেন তাদের দায়বদ্ধতা কতটা তারা পূরণ করছেন কি করছেন না, এগুলো সম্পর্কে
ভোটার গণদেবতা জনতা জনার্দন তারা সম্পূর্ণ অন্ধকারে থাকে। তাই আমি আশা করব মাননীয় অধ্যক্ষের নেতৃত্বে জনগণের নজরদারিকেও সুনিশ্চিত করার ক্ষেত্রে যাতে লাইভ সম্প্রচারিত হয় তার ব্যবস্থা গ্রহণ করা। দীর্ঘদিনের স্বপ্ন এটা আমাদের সকলেরই, যে আমাদেরকে নির্বাচিত করে এই হাউসের মধ্যে পাঠাচ্ছে। মাসের শেষে আমরা 1,21,000 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি। আমরা সেই জনগণের জন্য কি রোল প্লে করছি, কি বক্তব্য দিচ্ছে হাউসের মধ্যে, না হাউসের মধ্যে এসে শুধু সময় কাটিয়ে চলে যাচ্ছি। যে আপনি লাইভ স্ট্রিমিং এর যে কথা বলেছেন, এটাও আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ আরও অনেকগুলো ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। বলেছেন বাংলায় আসন পুনর্বিন্যাস হবে, বিধানসভার আসন সংখ্যা বাড়বে, তাই নতুন বিধানসভা ভবন তৈরি করা হবে। কিন্তু সেসব তো হবে, আপাতত যেটা হতে চলেছে বলে শুভেন্দু অধিকারী বলেছেন, সেই অধিবেশনের সম্প্রচার কতটা জরুরি সেটা তো নওশাদ সিদ্দিকীর কথা থেকেই পরিষ্কার। বিধায়কদের কর্মকাণ্ড মানুষের দেখার অধিকার রয়েছে, এটা আমরা ভাবতাম, জানতে চাইতাম, কিন্তু সেটা তো সবসময় জানা যেত না। ওই বেরিয়ে এসে তারপর যেটুকুনি আমাদের রিপোর্টাররা জানাতেন, বা ওই ওখানে উপস্থিত যারা তারা বেরিয়ে এসে বলতেন এই বলেছি সেই বলেছি, সেটাই আমাদের ধরতে হতো। অথচ দেখুন আজকে এই এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলছি, তার বেশিরভাগটা একটার পর একটা এরকম সিদ্ধান্তকে কেন্দ্র করে। এরকম তো বিধানসভার ভেতরেও প্রতিনিয়ত বক্তব্য, সিদ্ধান্ত সব হবে, চোখের সামনে আমরা দেখতে পাবো, জানতে পারবো কিসের পরিপ্রেক্ষিতে কে কি করতে চেয়েছেন, কতটা সদর্থকভাবে আমাদের বক্তব্যকে, আমাদের প্রয়োজনীয়তাকে ওখানে তুলে ধরতে চেয়েছেন। এবং সবথেকে বড় কথা, বিধানসভার ভেতরে কত নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এই যে নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রীকে সমর্থন করলেন, সাধুবাদ জানালেন, এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে যে তিনি সঠিক বলে প্রমাণিত করে দিলেন। কিন্তু নওশাদ তো আজ নিজেই নিজেকে ছোট বিরোধী বলেছে। এই বিধানসভায় যারা বড় বিরোধী, মানে প্রধান বিরোধী, সেই তৃণমূল কংগ্রেস কি বলছে? আজ প্রথম দিনেই বিধানসভা থেকে ওয়াক আউট করেছিল প্রধান বিরোধী দল, তারপর ফিরে এলেন কেন? সেটা নিয়ে কি আফসোস করছেন তৃণমূল বিধায়করা? ভাবছেন তো আরে ফিরে এসছে, আসারই তো কথা, মানে ওয়াকআউট করারই কি আছে, তাও ধরে নেওয়া যাক সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু তারপর ফিরে আসছেন, এটা তো ভালো, গণতন্ত্রের পক্ষে ভালো। যারা গণতন্ত্রের সৈনিক, অন্তত ওই 80টা বিধানসভা এলাকার মানুষ, তারা তো ভোট দিয়ে এদের নির্বাচিত করেছেন, এদের পাঠিয়েছেন, এদের দায়িত্ব তো তাদের বক্তব্য তুলে ধরা, সুতরাং তারা বিধানসভায় ফিরে এসছেন, এটাই তো ভালো। মুশকিলটা আসলে অন্য জায়গায়, জানেন তো। বিধানসভায় স্পিকার নির্বাচনের পর প্রথম বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী, আর তারপর বলতে ওঠেন বিরোধী দল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, বালিগঞ্জের তৃণমূল বিধায়ক। এবার তার বক্তব্যের বিষয় কি ছিল? ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ। গতকাল হাইকোর্টেও তো একই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি করেছিলেন ওই ভোট পরবর্তী হিংসায় তৃণমূলের বহু কর্মী ঘর ছাড়া অনেকে খুন হয়েছে। আর সেই একই অভিযোগ আজ বিধানসভায় শোনা গেছিল বিরোধী দলনেতার গলায়। কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের বলাটা শেষ হতে না হতেই শুভেন্দু অধিকারী জানিয়ে দেন যে ঘর ছাড়া যদি কেউ থাকেন তাকে তো ফেরানো হবে, কিন্তু 2021-এর ভোট পরবর্তী হিংসায় তাদের মধ্যে কারোর নাম থাকলে তার ঘরে ফেরা হবে না, তার স্থান হবে জেলে। আইএসএফের নওশাদ সিদ্দিকীও ভোট পরবর্তী হিংসা নিয়ে 2021-এর নির্বাচনের পরবর্তী সময়ের প্রসঙ্গটা টেনেছেন এবং তিনিও তৃণমূলকে তুলোধনা করেছেন। বিজেপির চন্দনা বাউরি আদিবাসীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলেছেন। আর তেমনি আরেক বিজেপি বিধায়ক তাপস রায়, তিনি নাম না করে এবারের ভোটের আগে উস্কানিমূলক বক্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দূষেছেন। ভাবুন, গতকাল হাইকোর্ট থেকে বেরোনোর সময় চোর চোর স্লোগান শুনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর আজ বিধানসভায় ভোট পরবর্তী হিংসার কথা বলতে গিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় শুনলেন আসলে তাদের আমলে পরিবেশ কতটা হিংসাত্মক ছিল।
সেই সময় বিরোধীরা কতটা নিরাপত্তার অভাব বোধ করতেন। দেখুন, ভোটে হারটা ধাক্কা তো বটেই, কিন্তু সেটাই শেষ নয়। ছোটোখাটো ধাক্কা তৃণমূল তো তারপর খেয়েই চলেছে। নওশাদ সিদ্দিকী ছোট বিরোধী, তিনি যেটা বললেন, এর আগে 21 সালে ভোটের পর একমাত্র সেই অর্থে বিজেপি ছাড়া বিরোধীদের মধ্যে তিনিই তো একমাত্র ছিলেন। ভোটের পর 6 মাস নাকি তার মনে হয়েছিল যেভাবে চারপাশে আক্রমণ চলছে তাতে পদত্যাগ করে দেওয়াটাই বোধহয় ভালো, যাতে তার দলের ছেলেরা অন্তত আক্রান্ত হওয়ার হাত থেকে বাঁচবে। এবার ভাবুন, এই যে বলছিলাম কেন ফিরলেন, এই যে ওয়াকআউট করে ফিরে তৃণমূল ঢুকলো, সেগুলো কি এই কথাগুলো শোনার জন্যে? আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এবং স্পিকারের মাধ্যমে সবাইকে কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে এসে মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। আমার তো ঘর ছাড়া কেউ আছে বলে জানা নেই। যদি 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 কেউ ঘর ছাড়া থাকে, মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ থাকে তাকে সরাসরি জেলে যেতে হবে। আজকে পোস্টপোল ভায়োলেন্সের কথা এদের মুখে আসে, নির্লজ্জ বেহায়া না হলে পোস্টপোল ভায়োলেন্সের কথা বলে। একটা নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায়, রক্তপাতহীন, লাশহীন, এই সাইন দেখিয়ে রক্তের ওপর দিয়ে, লাশের ওপর দিয়ে আজকে 150-র ওপর গুনতে হতো স্যার আপনাকে লাশ। বিজেপি যদি এই সরকার আবার ফিরে আসতো, মাননীয় মুখ্যমন্ত্রী, আমি যদি কোন রকম কোনো ভায়োলেন্সে জড়িত থেকে থাকি, ওই 12,000-এ আমার নাম থাকে, আমি জেলে পাঠিয়ে দেবেন তো, যেমন এদেরকে পাঠাবেন, আমায় পাঠিয়ে দেবেন। আজকে তাপস রায় বাবু যে কথাগুলো বলছেন খুব একটা ফেলে দেওয়ার নয়। আমি 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 বলবো, আমি 2021 সালে নির্বাচন হওয়ার পরে 6টা মাস এমন দিন পার করেছি, আমার মনে হচ্ছিল যে আমি ইস্তফা দিয়ে দিই, অন্তত আমার ছেলেগুলোর উপর অত্যাচার যদি বন্ধ হয়। এই সময় ফিল করে পার করেছি। দেখুন, স্পিকার বেছে নেওয়ার অধিবেশনেই যে পরিমাণ গোলাগুলি চলল, এরপরে কী হবে বুঝতে পারছেন। 18ই জুন থেকে তো আবার বাজেট অধিবেশন, তার মধ্যে অর্থমন্ত্রী সেটা বাছাই হয়ে যাবে। তারপর ভাবুন তো, হরমুজ হয়তো ঠান্ডা হয়ে যাবে, কিন্তু বিধানসভা রণক্ষেত্র হয়ে যাবে, আর বাঙালি তার লাইভ টেলিকাস্ট দেখবে, একদম রিয়েলিটি শো। বর্ষাকালটা কিন্তু জমে যাবে, যাই বলুন। তবে আজ বিধানসভার কার্যক্রম যদি ওয়ার মুভি হয়, তাহলে সেখানে মোস্তাফিজুর রহমানের উপস্থিতি একদম রোম্যান্টিক সিন। 5 বছরের শূন্যতার পর বিধানসভায় বামেদের হাল খাতা হলো আবার। মুর্শিদাবাদের ডোমকল থেকে এসছেন। প্রথম দফার নির্বাচনে ওই একটা কেন্দ্রেই সাময়িক উত্তেজনা হয়েছিল, বাম সমর্থকদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল ওই ওখানকার তৃণমূলের দলবল এবং কেন্দ্রীয় বাহিনী, তারপরে গিয়ে সেটাকে কোনো মতে সামাল দেয়। সেই ভোটে জিতে বিধানসভায় পৌঁছেছেন মোস্তাফিজুর। তিনি যখন স্পিকারকে শুভেচ্ছা জানালেন, বিধানসভা সবচেয়ে শান্ত রইল। মোস্তাফিজুরের বক্তব্যে প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ থেকে শুরু করে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সববার উল্লেখ রয়েছে। দেখুন, উনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে পরিষদীয় আর সংসদীয় রাজনীতিতে বিরোধীদের গুরুত্ব আর বিধানসভার গরিমার কথা রয়েছে। মানে সাম্প্রদায়িকতার সঙ্গে আপোষের পথে না হেঁটেও, একেবারে ইস্যুভিত্তিক কথা বলেও বামপন্থী রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এটাই তো দেখালেন মুস্তাফিজুর। ওই পরিযায়ী শ্রমিকদের মধ্যে শুধু তার এলাকায় নয়, তারা যেখানে গিয়ে কাজ করেন সেখানে গিয়ে তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন। সঠিকভাবে দাঁড়ালে যে ওই সুবিধাভোগী মানসিকতা, এগুলো বর্জন করা যায়, দরকার পড়ে না নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে ওই কোনো শুধু ধর্মের জন্য, কিছু ভোট বাড়ানোর জন্য, যাদের সঙ্গে কোনো দিন
তাদের মিল ছিল না, যাদের বিরোধিতা করেছেন, অথবা যারা এই ভোটের আগে শুধুমাত্র ভোটের জন্যই হুমায়ুন কবিরের মতো কেউ কেউ যারা বিভিন্ন রকমভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে, কত রকম বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য তৃণমূলে থাকার সময় হুমায়ুন কবির দিয়েছে। কিন্তু তারপরেও তাদের সঙ্গে যে আলাদা করে বৈঠক করতে খুব একটা দরকার ছিল না বৈঠক করার, মোস্তাফিজুরের এই বক্তব্যগুলো কিন্তু তার প্রমাণ, এই জয়টা, তার উপস্থিতিটা কিন্তু তার প্রমাণ। মোস্তাফিজুরের এই 1 রান যার স্কোরবোর্ডে জমা হলো তিনি মোহাম্মদ সেলিম, কিন্তু একইভাবে মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের পচা মুখে পা না কাটলে বামেদের ভোটটা এত সহজে বিজেপির খাতায় জমা হয়ে যেত কি? এটাও কিন্তু ভাবার বিষয়। এই বিধানসভায় ডক্টর প্রফুল্ল ঘোষ, ডক্টর বিধানচন্দ্র রায়, ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায়, মাননীয় জননেতা জ্যোতি বসু, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, শেষ হাউস বিলংস টু অপোজিশন। বিধানসভা বা লোকসভা হচ্ছে বিরোধী। সরকারের যে কাজ কর্ম সেইগুলো গঠনমূলকভাবে সমালোচনা করা, ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া, এটাই হচ্ছে যে বিরোধীদের একমাত্র কাজ। আমরা মনে করি যে হচ্ছে যে সরকারের দর্পণ হচ্ছে যে এই অধিবেশন কক্ষ। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জেতার পর বলেছিলেন বামেদের কয়েকজন বিধানসভায় গেলে ভালো হতো। সে তো তার রাজনৈতিক সুবিধে অসুবিধে হিসেব কষে বলেছিলেন, কারণ বামেরা যদি ভোট পায় তাহলে হিন্দু বাঙালির ভোটটা একচেটিয়াভাবে বিজেপির খাতায় জমা হবে না, এটাই তো তার অঙ্ক ছিল। কিন্তু যেটা তিনি পাটিগণিতের অঙ্ক কষেছিলেন সেটা এবার রসায়ন হয়ে আরও জটিল হয়ে গেছে, সেটা তো দেখতেই পাচ্ছি। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অঙ্ক কষতে করছে যে কে তার সঙ্গে রয়েছেন আর কে নেই। কদিন আগে জয়ী বিধায়কদের বৈঠকে ডেকেছিলেন, 80 জনের মধ্যে 69 জন এসেছিলেন। আর আজকে পরাজিত বিধায়কদের ডেকেছিলেন। সংখ্যাটা তো বড়, 291টা আসনে তৃণমূল প্রার্থী দিয়েছিল। ওই 80 জনকে বাদ দিলে 211 জন তার মানে হেরেছেন। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও রয়েছে। এবার এরকম একটা বৈঠকে কতজন গরহাজির হলেন সেই অঙ্ক এবার আর কেউ কষতে বসেননি, এটা আমি নিশ্চিত। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন কেউ দল ছাড়ার হলে দল ছাড়তে পারেন, তিনি কাউকে আটকাবেন না। কিন্তু তারপরেও যারা পড়ে থাকবেন তারা হচ্ছেন তার কাছে খাঁটি সোনা। এদিকে সোনার কথা শুনলেই মনে পড়ছে যে প্রধানমন্ত্রী তো 1 বছর সোনা কিনতে বারণ করে দিয়েছেন। তাই কি বিজেপি কাউন্টার বন্ধ করে রেখেছে যে সোনা নিতে দেওয়া যাবে না, সোনা খুঁজে পেতে দেওয়া যাবে না? আজই দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে, এরকম একটা ব্যাপার। দেখুন, ভোটে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বলেছিলেন তিনি ফ্রি বার্ড। এবার তিনি যদি হেরে ফ্রি বার্ড হতে পারেন তাহলে যারা হেরেছেন তারাও ফ্রি বার্ড, কিন্তু যারা জিতেছেন তারাও কি ফ্রি বার্ড হওয়ার কথাই ভাবছেন নাকি? বুধবার শপথ নেওয়ার পর মুর্শিদাবাদের 3 বিধায়ক শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন। আর শুভেন্দু নাম না করে জানিয়েছিলেন যে অনেক তৃণমূল বিধায়ক নাকি তাকে জানিয়েছেন তারা স্বাধীনতা পেয়েছেন। রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, তিনি তো শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারীর কাছে গিয়ে স্নেহ সম্ভাষণ করেছিলেন, আর শুভেন্দু উঠে দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন। পরে জানা গেছিল যে সমর মুখার্জির সাথে শিশির অধিকারীর পুরনো সম্পর্ক। শুভেন্দু অধিকারী তার কাছে শিশিরদার বেটা, শত্রু নন। তারপর কুণাল ঘোষ, তিনিও শুভেন্দু অধিকারীর সাথে সৌজন্য বিনিময় করেছেন। এবার বিনিময় করার মধ্যে কোনো অন্যায় তো নেই, এটাই তো স্বাভাবিক, এটাই হওয়ার কথা। মতের জায়গায় ব্যক্তিগত সম্পর্ক মানুষের সঙ্গে থাকবে, এটাই তো স্বাভাবিক। এবার এই স্বাভাবিক জিনিসগুলোই রাজনীতির কল্যাণে অস্বাভাবিক হয়ে যেত, আমি আপনি কি করব বলুন তো? তখন সেগুলোকেই আপনাদের সামনে আলাদা করে বিশ্লেষণ করতে হয়, তুলে ধরতে হয়। দেখুন, কুণাল ঘোষ তিনি তো সোশ্যাল মিডিয়ায় নিজের শপথের ছবি দিয়ে লিখেছেন তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রোটেম স্পিকার তাপস রায়, যিনি দীর্ঘদিনের দাদার নেতা, তাকে তৃণমূলে ধরে রাখা যায়নি। একই সঙ্গে সজল ঘোষের কথা উল্লেখ করেছেন, তাকেও ধরে রাখা যায়নি। এবার কুণাল ঘোষ লিখেছেন যার বা যাদের জন্য তাপসদা সজলরা আরও অনেকের সঙ্গে দল ছেড়েছেন, যার জন্য দলের ক্ষতি হয়েছে,
তারা কিন্তু এরপরেও একই রকম হোয়াটসঅ্যাপ কাঁদুনি পলিটিক্স করে চলেছেন, স্বজন পোষণ করে চলেছেন, এবং তার চোখে এটা খুবই আপত্তির এবং উদ্বেগের। দেখুন, এটা ঘটনা। তৃণমূলকে চাঙ্গা করার লড়াইতে আত্মবিশ্লেষণটা জরুরি, কিন্তু এই আত্মবিশ্লেষণ তৃণমূলের আত্মঘাতী চেহারাটা যদি তুলে নিয়ে আসে, সেটা কিন্তু কারুর জন্য চরম আত্মবিশ্বাসের অভাব তৈরি করে দিতে পারে। দেখুন, কুণাল ঘোষ কারুর নাম বলেননি, কিন্তু আমরা অনেক ভেবে চিনতে ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই কুণাল ঘোষের পোস্টটা নিয়ে প্রশ্ন করেছিলাম। সুদীপ বন্দ্যোপাধ্যায় জবাব দিতে রাজি হননি, কিন্তু তিনি রাজি হননি ঠিক আছে, কিন্তু তার জন্য কি তৃণমূলের নেতা নেত্রীদের বজ্র নির্ঘোষ থেমে রয়েছে? আজকে আরেক ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, তার নির্ঘোষ শোনা গেছে। দল তাকে মুখ্য সচেতকের পোস্ট থেকে সরিয়ে দিয়েছে, কারণ তার ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার তিনি সরাসরি লিখেছিলেন যে সিপিআইএম তারা একজন বিধায়ককে নিয়েও মিছিল করছে, অথচ তৃণমূলের 80 জন বিধায়ক, তাও শক করলে চুপ। মানে মোটের ওপর তিনি তৃণমূলের অন্দরের যে ছবিটা সঠিক সময়ে সঠিক জায়গায় না থাকার ছবিটা, সেটা প্রকাশ করে দিয়েছিলেন। আর তার ফলেই তার মায়ের পোস্ট গেছে, আর তারপর কাকলি ঘোষ দস্তিদার লিখেছেন যে এতদিনের এই দলের প্রতি যে একাত্মতা, আনুগত্য, তার পুরস্কার পেলেন। মানে বুঝতে পারছেন ছবিগুলো কিভাবে আজকাল দেখবেন, ওই ছবির কথা মনে পড়লো, আজকাল ওই সোশ্যাল মিডিয়ায় একটুখানি রিল টিল দেখতে গেলে দেখবেন মাঝে মধ্যেই বিজ্ঞাপনগুলোও আসে না, তার মধ্যে একটা বিজ্ঞাপন খুব বেশি করে আসে আমি দেখেছি, যে পুরনো ছবি হয়তো একটু ঝাপসা হয়ে গেছে, এই অ্যাপের মধ্যে দিয়ে সেটাকে একবার নিয়ে যান, অ্যাপ একদম তাকে ঝকঝকে তকতকে নতুন একটা ছবি করে দেবে। তৃণমূলের ক্ষেত্রে পুরো ব্যাপারটা উল্টো হচ্ছে, জানেন তো। এতদিন ধরে, এই 15 বছর ধরে যে ছবিগুলোকে উজ্জ্বল দেখাতো, সেই ছবিগুলোকে হঠাৎ কি করে যেন বিবর্ণ, ছেঁড়া, ফাটা বলে মনে হচ্ছে চারপাশে। অথচ এতগুলো বিধানসভা, এতগুলো পুরসভা দখলে রয়েছে, এতগুলো জেলা পরিষদ দখলে রয়েছে, এত পঞ্চায়েত সমিতি, এতজন সাংসদ, এত কিছু দখলে রয়েছে, বামেদের মতো শূন্য তো হয়ে যায়। অথচ একটা নির্বাচনে হারের পরেই মুষল পর্ব শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ পরাজিত বিধায়কদের বৈঠকে বলেছেন যে কয়েকদিন ধরে দেখছেন যে তিনি একে অপরের বিরুদ্ধে মুখ খুলছেন। এতদিন বলেননি কেন প্রশ্ন করেছেন তিনি। কারো কিছু বলার থাকলে দলকে জানাতে বলেছেন, বাইরে বলতে বারণ করেছেন। এবার বলছেন তো বটে, যে কথাগুলো বলছেন সেগুলোই বলার কথা, এর বাইরে আর বলার কি আছে? কিন্তু শুনছেটাকে। ভোটের ফল বেরিয়েছে 11 দিন হলো, এখনই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না কে তার সঙ্গে রয়েছে, কে তার বিরুদ্ধে রয়েছে। এটা সবে শুরু। এখনও তো পরের ভোটটা যদি লোকসভার দিকে তাকান তাহলেও বেশ খানিকটা দূরে রয়েছে। তার মধ্যে কত কিছু যে ঘটে যাবে কে জানে। একে তৃণমূলে মিউটিনি বলা যায়। ক্ষমতা হারানোর পরই মুষল পর্বটা চলছে। দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানাচ্ছেন ছোট বড় নেতারা। এবার সেই তালিকায় যোগ হলেন 2 হেভিওয়েট ঘাসফুল নেতা। কুণাল ঘোষের পরদিন কাকলি ঘোষ দস্তিদার। লোকসভায় দলের মুখ্য সচেতক পদ থেকে কাকলিকে সরানোর সিদ্ধান্তের পরেই সোশ্যাল মিডিয়ায় কাকলির বিস্ফোরক পোস্ট। তৃণমূল নেত্রীর সঙ্গে দীর্ঘদিনের পথ চলার কথা মনে করিয়ে 4 বারের সাংসদ কাকলি লেখেন 76 থেকে পরিচয়, 84 থেকে পথ চলা শুরু, 4 দশকের আনুগত্যের জন্য আজ তিনি পুরস্কৃত। কি নিয়ে এই মন্তব্য তা না বললেও লোকসভার পদ থেকে সরিয়ে দেওয়াকেই যে কাকলি কটাক্ষ করে পুরস্কার বলছেন তা সবার কাছেই পরিষ্কার। আমাদের দলে ব্যক্তি স্বাধীনতা রয়েছে, বা প্রেসের সামনে কিছু বলা মানেই যে দল বিরোধী কাজ, এটা বলে আমি মনে করি না। সুতরাং তার মনে হয়েছে তিনি তার বক্তব্য রেখেছেন, কী প্রেক্ষাপটে বলেছেন তিনি বলতে পারবেন। এই গণতন্ত্র আমাদের দলে আছে, এটাই প্রমাণ করে। দিন কয়েক আগে ভোটে হারার পর দলের নিষ্ক্রিয়তা নিয়ে কটাক্ষ করতে সিপিএমের প্রশংসা করে পোস্ট করেন কাকলির ছেলে বৈদ্যনাথ। অনেকের মতে ছেলের পোস্টের জেরেই পোস্ট বা পদ খোয়াতে হয় কাকলিকে। তারপরই দলকে বিধে নিজেই পোস্ট করেন বারাসতের সাংসদ।
কাকলির কটাক্ষের আগেই তৃণমূলকে অস্বস্তিতে ফেলে দেয় কুণাল ঘোষের পোস্ট। তিনি লেখেন, তাপস রায় আর সজল ঘোষকে তৃণমূল ছাড়তে বাধ্য করা হয়েছিল। বেলেঘাটার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরেই কুণালের এমন মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই অরাজনৈতিক লোকেদের, ধান্দাবাজ লোকেদের, স্বার্থপর লোকেদের সেই দলের যা হওয়ার একেবারে সেটাই হয়েছে। এখন উনি কাউকে খুশি করতে চাইছেন, না আত্মশুদ্ধি করতে চাইছেন, না উনি বোঝাতে চাইছেন যে মমতা ব্যানার্জি তুমি এমএলএ নয়, আমি আজ এমএলএ। কি যে চাইছেন আর উনি যে কখন কি চান, এটা কিন্তু ওই দেবনা জানান্তি, মানে ভগবানও জানেন। দেখুন, বিমান বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের কথা বললেন। এবার মুশকিল হচ্ছে তিনি যেটা বলছেন ওইটাই আগের বিধানসভায় তিনি তো স্পিকার ছিলেন, ওই রুলিং দেওয়ার ধরনেই বললেন যে তার দলে এই গণতন্ত্রটা রয়েছে, সবাই তার মনের কথা খুলে বলতে পারেন। মুশকিল হচ্ছে এই মনের কথা খুলে বলেই তো ইতিমধ্যে বেশ কয়েকজন সাসপেন্ড হয়ে গেছেন। আর এই মনের কথা খুলে বলেছেন বলেই তো, মানে ছেলে তার মনের কথা খুলে বলেছেন বলেই যে তাকে তার ফল পেতে হয়েছে, শাস্তি পেতে হয়েছে, পথ খোয়াতে হয়েছে, সেটা আবার কাকলি ঘোষ তার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু গণতন্ত্র কখন যে ভালো আর কখন যে বিপজ্জনক, হ্যাঁ সেটা নিয়ে একটা প্রশ্ন উঠে যেতে পারে, অন্তত তৃণমূলের ক্ষেত্রে। এবং সবথেকে বড় কথা বন্দ্যোপাধ্যায়দের নিয়ে, জানেন, যেরকম এই বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনলেন, কিন্তু আরেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে তো মাঝে মধ্যে আমাদেরই সন্দেহ হয় যে তিনি ঠিক কী বলতে চান, কি করেন এবং কেন করেন। কেন বলছি, দেখুন, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা করতে গেছিলেন। আপনারা জানেন, উকিলের গাউন পরে গেছিলেন। এবার তিনি এখনও সেই গাউন পরে উকিল হিসেবে সওয়াল করতে পারেন কি পারেন না, সে নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। সেই বিতর্কের মীমাংসা তো ভারতের বার কাউন্সিল করবে, সেটা ছেড়ে দিন। সোশ্যাল মিডিয়া অবশ্য এসবের জন্য অপেক্ষা করে থাকে না। সেখানে রীতিমতো ভাইরাল হচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী নাকি যেমন খুশি সাজয়ে অংশ নিয়েছিলেন। এটাও বড় কথা না, বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে হাইকোর্টে যেভাবে চোর চোর স্লোগান দেওয়া হয়, সেটা কিন্তু তার ভাবমূর্তির ক্ষতি করেছে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন এমন অরাজকতা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় ছিল না। এবার ভাবুন তো, এটা বললেই সবার তো মনে পড়ে যাবে যে 2023 সালের 9 জানুয়ারি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে কি পরিমাণ হইহট্টগোল হয়েছিল। 2025 সালের 25শে এপ্রিল বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি মাটিতে ফেলে পা দিয়ে মারানোর ছবি, সেটা লোকের মনে পড়ে যাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব ভালো করে জানেন যে হাইকোর্টে কবে কি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় কিচ্ছু হয়নি বললে এগুলো যে উঠে আসবে, এটা তিনি বিলক্ষণ জানেন। তার মতো এরকম দুধে আইনজীবী এগুলো জানেন না বা ভাবেন না, এটা তো মানতে পারবো না। তাহলে তিনি কেন বললেন যে ওই সময় কিচ্ছু হয়নি? তিনি কি আমাদের উৎসাহিত করলেন যাতে সবাই এই পুরনো ঘটনাগুলোকে নিয়ে সবার সামনে তুলে ধরে, সোশ্যাল মিডিয়া ভরে যায় এই সমস্ত জিনিসপত্র দিয়ে? বোঝা মুশকিল, জানেন তো। রাজনীতিকদের বোঝার চেষ্টা করাটাই মানে একদম অকারণ, ব্যর্থ প্রচেষ্টা। এবং তার মধ্যে যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো ইন্টারেস্টিং ক্যারেক্টার হন, খেয়াল করে দেখুন, তিনি ওয়াক অফ নিয়ে স্ট্যান্ডিং কমিটিতে এমন তুলকালাম করেছিলেন যে কাঁচ ভেঙে হাত ঠাত কেটে একাকার কাণ্ড, কিন্তু বিলটা আটকায়নি। আবার একটা পডকাস্টে নিজেই বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি তার আঙুলের ওই চোটের খোঁজ নিয়েছিলেন, তাকে নিজের শরীরের যত্ন নিতে বলেছেন এবং তাতে তার খুব ভালো লেগেছে। কল্যাণ হঠাৎ মমতা জমানার সঙ্গে হাইকোর্টকে জড়িয়ে তাহলে দাবি করে বসলেন কেন? এটাকে দেখে কেউ যদি ভাবেন যে তিনি কি ওই পুরনো লাশ আবার খুঁজে বার করার একটা রাস্তা খুলে দিলেন, তাহলে তাকে খুব দোষ দেওয়া যাবে? বলুন তো। একজন সিনিয়র লয়ার, তাকে যেতে পর্যন্ত দিচ্ছে না। এর চেয়ে আর কিছু খারাপ কিছু থাকতে পারে? এই ললেসনেস হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর জমানাতে ললেসনেস কোনোদিন কলকাতা হাইকোর্টে এই জিনিস হয়নি
মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে এই ললেসনেস হলো। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য আমাদের মনে করিয়ে দিয়েছে যে হাইকোর্টে এতদিন কি হয়েছে। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হাতে কলমে দেখিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের জেলগুলোতে এতদিন কি হতো। প্রেসিডেন্সি জেলে গতকাল অভিযান চালিয়ে 23টা মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন প্রেসিডেন্সির 2 কর্তাকে সাসপেন্ড করা হয়েছে। জেলে বসে এই মোবাইল নেটওয়ার্ক চালানো এবার বন্ধ করতে হবে, না হলে জেল কর্মীদের তো শাস্তি হবেই। শুধু তাই নয়, ওই অপরাধীরা জেল থেকে যাদের সঙ্গে ফোনে কথা বলবেন বা যারা জেলে মোবাইল পৌঁছে দেবেন তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। মানে কোথায় কোথায় গোলমাল হয়ে রয়েছে তার তালিকা একদম হাতে নিয়েই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন। জেলে যে গোলমেলে কাজকর্ম হয় তার অনেক মিডিয়া রিপোর্ট অতীতে শোনা গেছিল। মানে উদাহরণ ভুরি আছে, এবং সেই জায়গাটায় শুরুতেই দেরি না করে হাত দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের যত সংশোধনাগার আছে, জেল আছে, সেখানকার জেল কর্তৃপক্ষকে এবং আসামিদেরকে যারা সাপ্লাই করছেন এইসব ফোন বা ইত্যাদি, তাদেরকে কষান করতে চাই যে এই জিনিস আজকে এই মুহূর্ত থেকে 2 PM থেকে পশ্চিমবঙ্গে বন্ধ। জেল প্রশাসনকে যদি টাকা পয়সা ঠিকমতো দেওয়া হয়, খিদিরপুর থেকে জাহাজ নিয়ে এসে খাল কেটে ঢুকিয়ে দেবে জেলের মাঝখানে, এমন সেখানটাই দুর্নীতি। গোটা ব্যবস্থাটা যেহেতু সব কিছু তৃণমূলীকরণ হয়েছিল, তৃণমূলীকরণ হওয়া মানে সেখানটায় মাফিয়াদের রাজত্ব চলেছে। দেখুন, চে গুয়েভারা তার একদম শেষ মুহূর্তে তাকে যেখানে হত্যা করা হয়েছিল একটা ভাঙাচোরা স্কুল বাড়ি, সেখানে প্রশ্ন তুলেছিলেন যে এই স্কুল বাড়িগুলোর দেখাশুনো করার দায়িত্ব যাদের, তারা সব শহরে বড় বড় গাড়ি ঘোড়া চড়েন, তাদের ছেলেমেয়েরা বড় বড় স্কুলে পড়ে, কিন্তু এই স্কুল বাড়িটার এরকম দশা কেন? চে গুয়েভারাকে হত্যা করা হয়েছিল, কিন্তু প্রশ্নটা সেটা তো ভীষণ রকম বাস্তব হয়ে রয়েছে আমাদের এই বাংলাতেও। দেখুন, পরপর ভাঙা স্কুল বাড়ি, হতশ্রী পথঘাট, এই জায়গাগুলো যাদের ঠিক করে দেওয়ার কথা ছিল তারা যে করেননি, তার বদলে ওই কারুর যে প্রাসাদপম অট্টালিকা দেখা গেছে সেগুলো তো আপনারা জানেন। তবে হ্যাঁ, এখন তাদের লোকজন চোর চোর স্লোগান হয়তো দিচ্ছে, কিন্তু তাতে তো ওই ভাঙা স্কুল বাড়িগুলো মেরামত হয়ে যাবে না, তাই না? ওখান থেকেই তো ভবিষ্যৎ প্রজন্ম উঠে আসবে। তাই জন্য আমরা এই যাবতীয় আমাদের ভবিষ্যৎকে যা ধ্বংস করে দেবে সেই ধ্বংসস্তূপগুলো নতুন সরকারের সামনে তুলে ধরার দায়িত্ব নিয়েছি। আজ খানাকুলের পাড় 24পুরে নিয়ে যাব আপনাদের। কেন জানেন? এই জুনিয়র হাই স্কুলে 13 জন মাধ্যমিক দিয়েছে। এবার বলতে পারেন মাত্র 13, ওই যে দিয়েছে সেটাই অনেক। তার মধ্যে টেনে টুনে পাশ করেছে 6 জন, ফেল করেছে 7 জন। এবার আপনারা ভাবতেই পারেন যে স্কুলটার সত্যি কি দুর্দশা, কেনই বা মাত্র 13 জন পরীক্ষা দিয়েছে, এবং তার মধ্যে কি পড়াশুনো করেছে যে এত কম জনের মধ্যেও বেশিরভাগই ফেল করলো। সত্যি কথা বলতে কি, এই 13 জন যে পরীক্ষা দিয়েছে এটাই অনেক। কেন জানেন? কারণ স্কুলের কোনো শিক্ষকই নেই। ভুল বললাম? নেই না, আছেন। তবে তারা গ্রামের এই 2 শিক্ষিত যুবক, তারাই এসে স্বেচ্ছাশ্রম দিয়ে স্কুলটাকে কোনো ক্রমে টিকিয়ে রেখেছেন। দেখুন, যারা এই শিক্ষার এই হালটা করেছে তাদের কি হয়েছে, কি হবে সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য সরকারের এই দিকগুলো এবার একটু নজর দেওয়ার দরকার। আমরা অন্তত এই নজরটা এদিকে টেনে আনার ব্যবস্থা করলাম। এ যেন এক অন্য স্কুলের অন্য রুটিন, যেখানে স্কুল আছে কিন্তু শিক্ষক নেই।
তবুও জোড়াতালি দিয়ে স্কুল চলছে। মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়ানোর কাজ চালাতে ডাকা হচ্ছে প্রাথমিকের শিক্ষকদের। তার ফলটা যে কি হতে পারে তা হাড়ে হাড়ে বোঝা যাচ্ছে খানাকুলের ওই স্কুলের মাধ্যমিকের রেজাল্ট দেখে। মাধ্যমিকের পরীক্ষার্থী মাত্র 13 জন, যাদের মধ্যে পাশ করেছে 6 জন। ফেলের সংখ্যা 7, সর্বোচ্চ নম্বর 274, আর অঙ্কের লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর 25। প্রাইমারি স্কুলের মাস্টারগুলোই হাই স্কুলের মানে ওরা পড়াশোনা করাচ্ছে। প্রাইমারি স্কুলের যে স্যার যে মাধ্যমিকের অঙ্ক সে অঙ্ক কেন বিজ্ঞান সব সাবজেক্টে কিভাবে পড়াবে সেইগুলো, তারা কি এই ব্যাক পাবে না তো ভালো নাম্বার করবে? এখানে কিন্তু ভালো স্টুডেন্ট নেই, ওই আসছে ওরকম পড়াশোনা হচ্ছে চলে যাচ্ছে। ছাত্রছাত্রী থেকে গ্রামবাসী, খানাকুলের পার 24পুরের জুনিয়র হাই স্কুলের বিহাল দশা নিয়ে ক্ষুব্ধ সবাই। 3 বছর আগে 3 জন স্থায়ী শিক্ষক অন্যত্র উচ্চশ্রী প্রকল্পের জন্য চলে গিয়েছেন, ফলে শিক্ষক সংখ্যা শূন্য হয়ে যায়। এমতাবস্থায় গ্রামের 2 জন শিক্ষিত যুবক শতাধিক ছাত্রছাত্রীর ক্লাস নেন বিনা পয়সায়। আমরা 2 জন আছি, স্কুলটা এইরকম দুর্ব্যবস্থা দেখে প্রায় আমরা 6 বছর করছি। উনি হচ্ছে 8 বছর, আমি প্রায় 6 বছর এইরকম করে চালিয়ে যাচ্ছি। তো স্যারেরা যখন অন্য জায়গায় সব কাছাকাছি বাড়িতে চলে গেল, বাড়ির কাছাকাছি স্কুলে, তখন স্কুলে 0, কোনো স্যার নেই। স্কুলের বর্তমান অবস্থা খুবই খারাপ। প্রাথমিক বিদ্যালয় থেকে 3 জন টিচারকে নিয়ে আসা হয়, আর এখন আমরা 3 জন আছি, মানে ফিস সার্ভে দিচ্ছি। গ্রামবাসীদের দাবি, প্রশাসনের উদ্যোগেই 3 প্রাথমিক শিক্ষককে স্কুলে পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু মাধ্যমিকের ছাত্রছাত্রীদের পড়াতে গিয়ে তারাও হিমশিম খেয়েছেন। প্রাথমিক স্কুলের স্যারেরা তোমাদের কি পড়ায়? পড়ায় তো ইংলিশ, বিজ্ঞান আর এসব পড়ায়। পড়াতে কি পারে? না পারেন। ওরা তো প্রাইমারি স্কুলের স্যার, ওরা বোঝাবে কি করে যে আমরা তো মাধ্যমিক দেবো, আমাদেরকে কিভাবে পড়াবে? এরকম ভাবে কি হাই স্কুল চলে? খানাকুলের এই প্রত্যন্ত গ্রামে বেশিরভাগ বাসিন্দাই দিনমজুরি করে সংসার চালান, ফলে তাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ করার একমাত্র ভরসা এই সরকারি স্কুল। সরকার বদলে তাই সেই স্কুলের হাল ফেরার আশায় দিন গুনছেন পার 24পুরের মানুষ। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এরকম বহু ব্যর্থতার ছবি আমরা কিন্তু নিয়মিত খুঁজে খুঁজে নতুন সরকারের সামনে তুলে ধরব। শুধু শিক্ষা ব্যবস্থা না, সড়ক থেকে স্বাস্থ্য, পরিবহন থেকে পরিষেবা, যেখানেই অনিয়ম দেখব বলবো নতুন সরকার দেখুন।